সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাসিক্যাল মেকানিক্স ফিজিক্সের আজকের লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ, পাবনা। গতদিন পর্যন্ত আমরা হ্যামিল্টনিয়ান মেকানিক্সের প্রয়োগ করছিলাম, কয়েকটা সরল দোলকের ক্ষেত্রে করছিলাম, তারপরে হচ্ছে অটুট মেশিনের জন্য করছিলাম, এবং বলছিলাম কিছু বাড়ির কাজ হোম টাস্ক ছিল। যে হোম টাস্কের বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমে হ্যামিল্টনিয়ানটা কেমন হবে, আরো কিছু যেরকম জটিল দোলক এর জন্য হ্যামিল্টনিয়ানের গতি সমীকরণ, এগুলো বলছিলাম। যাক, এগুলো আশা করি দেখছো। তো আমি আজকে আরো দু একটা প্রয়োগ করাবো। যৌগিক দোলক, এটা ইম্পর্টেন্ট। যৌগিক দোলকের ক্ষেত্রে ধরো একটা যৌগিক দোলক এখানে ঝুলানো আছে, এটা হচ্ছে তার ঝুলন বিন্দু, ঝুলন বিন্দু থেকে ঝুলানো আছে। তাহলে দোলকটা দুলতেছে। যৌগিক দোলকটা একটা দৃঢ় বস্তু, যে কোনো ধরনের দৃঢ় বস্তুই কোনো সেন্টারের সাপেক্ষে যদি সে ঘুরতে থাকে, তাহলে সেটাকে আমরা মানে দুলতে থাকে, তাহলে সেটাকে আমরা দোলক বলি। তাহলে এখানে ঝুলন বিন্দুর সাপেক্ষে ধরো এই একটা দণ্ড দুলতেছে, এখান থেকে দুলে আবার সে এখানে যাবে, ধরো এখানে গেল। তাহলে এইখানে তার ঝুলন বিন্দু আছে, তারপরে হচ্ছে তার ভর কেন্দ্র আছে। ভর কেন্দ্র সাপেক্ষে যদি তার ওজন হয়, তাহলে সেই সাপেক্ষে আমরা কি করতে পারি? তাহলে এখানে দেখো, এই এই দোলকটার লেন্থ হচ্ছে এল, আর এটা এখানে যে এই পজিশনে আছে, এর কত কোণ করে আছে? উলম্বের সাথে থিটা কোণ করে আছে। আর এটা এই পজিশনে যখন আসছে, তার ভর কেন্দ্র থেকে তার ওজনটা কোন দিকে যাবে? নিচের দিকে ক্রিয়া করবে। দিস ইজ এমজি, এমজি ক্রিয়া করবে। ধরো ও বিন্দু হচ্ছে তার ঝুলন বিন্দু। এটা একটা দৃঢ় বস্তু। তাহলে এটা হচ্ছে আমাদের যৌগিক দোলক, এটা আমরা সংক্ষেপে আঁকালাম, বা কম্পাউন্ড পেন্ডুলাম বলে। তাহলে এই যৌগিক দোলকের জন্য আমরা গতিশক্তি কত পাবো? গতিশক্তি কত পাচ্ছি? গতিশক্তি টি, টি ইকুয়াল টু, যেহেতু এটা রোটেশনাল মোশন, রোটেট করতেছে, তাহলে গতিশক্তিটা আমরা রোটেশনাল মোশন অনুযায়ী হাফ আই, কত লিখি? হাফ আই ওমেগা স্কয়ার না? যেহেতু থেটাতে হচ্ছে স্থানাঙ্ক, তাহলে ওমেগা মানে কি? ওমেগা হাফ আই ওমেগা স্কয়ার, এটা লিখবো। ওমেগা মানে কত? ওমেগা মানে ডি থিটা বাই ডিটি, ঠিক আছে কিনা? থিটা ডট, থিটা ডট লিখলাম। তাহলে এটা আমরা লিখতে পারি হাফ আই থিটা ডট স্কয়ার, এটা লিখতে পারি। আর বিভব শক্তি কত লিখতে পারি? ওই পজিশনে তার বিভব শক্তিটা কত, এটা আমরা লিখে ফেলি। বিভব শক্তি ভি, এটা ইকুয়াল টু হচ্ছে, এখানে দেখো বিভব শক্তি কোন বরাবর হবে? এই বরাবর লিখবো। তাহলে এম যদি হয়, তাহলে এটা এল, এটার দৈর্ঘ্য তো এল, এটা তো এল দৈর্ঘ্য। তাহলে এখান থেকে যখন এখানে আসবে, তাহলে এই বরাবর কত হবে? এল কস থিটা, তাই না? এল কস থিটা। তাহলে এখান থেকে এ পর্যন্ত কত হবে? এল কস থিটা তার দৈর্ঘ্য, এবং এল কস থিটা যদি দৈর্ঘ্য হয়, তাহলে এল কস থিটা ইন্টু এমজি। তাহলে এমজি এল কস থিটা, এমজি এইচ, এইচ মানে হচ্ছে এল কস থিটা। যেহেতু বিভব ঋণাত্মক রাশি হয়, এখানে আমরা মাইনাস দিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা ল্যাগ্রাঞ্জিয়ানকে লিখতে পারবো। ল্যাগ্রাঞ্জিয়ান, ল্যাগ্রাঞ্জিয়াল এল ইকুয়াল টু হচ্ছে টি প্লাস ভি। তাহলে টি প্লাস ভি মানে হচ্ছে টি আর ভি বসায় দাও মানটা, তাহলে আমাদের কত হয়? ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে টি মাইনাস ভি, টি প্লাস ভি লিখছি কেন? এটা টি মাইনাস হবে, ল্যাগ্রাঞ্জিয়ান টি মাইনাস ভি, আর হ্যামিল্টনিয়ান টি প্লাস ভি। হুম, তাহলে এটা হবে টি মাইনাস ভি। তাহলে টি এর মান বসায় দাও হাফ আই থিটা ডট স্কোয়ার, হাফ আই থিটা ডট স্কোয়ার মাইনাস ভি মানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এম জি এল কোসাইন অফ থিটা।
বুঝছো? তাহলে এটা আমাদের সমীকরণটা থাকলো। তাহলে এখানে আমাদের কয়টা সমীকরণ পেলাম আমরা? সমীকরণ নম্বর দিয়ে রাখি। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, আর এটা আমাদের হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। তাহলে এক্ষেত্রে আমরা আমাদের হ্যামিল্টনিয়ান, যেহেতু আমাদের ইয়ে বের করতে হবে, হ্যামিল্টনিয়ানের গতির সমীকরণ প্রয়োগ করব, তাহলে হ্যামিল্টনের গতির সমীকরণ গুলো কি সেগুলো আমরা লিখি। হ্যামিল্টনস ইকুয়েশন অফ মোশন, এটা কত? ইকুয়েশন অফ মোশন আমরা এইচটা আগে এটা লিখে নাও, তোমার যে কমন সমীকরণ আছে লিখে নাও। এইচ ইকুয়াল টু পিআই কিউআই ডট মাইনাস এল, ঠিক আছে না? এটা এখন কোঅর্ডিনেট, এটা তোমরা কোঅর্ডিনেট মানে সিম্পলি লিখলাম, বা তোমার নর্মালি যেটা হয় সেটা লিখলাম, জেনারেল ভাবে লিখলাম, এবং এই কোঅর্ডিনেট সাপেক্ষে আমাদের এইখানে যার জন্য এখানে আমরা করছি তার কোঅর্ডিনেট গুলো লিখে ফেলতে হবে। তাহলে এখানে কোঅর্ডিনেট গুলো কার কার আছে? পিআই আর কিউআই ডট, এই দুইটা আছে। তাহলে পিআই আর কিউআই ডট মানে আমরা কত লিখবো? তাহলে পিআই, পিআই মানে পি থেটা, পিআই মানে আমরা পি থেটা লিখবো, ঠিক আছে? মানে থেটার সাপেক্ষে পরিবর্তনশীল না, পি মানে হচ্ছে তোমার ভরবেগ। তাহলে পিআই মানে আমরা এই ক্ষেত্রে লিখবো হচ্ছে পি থেটা, আর কিউ আই সমান লিখবো হচ্ছে কত? থিটা, কিউ তাই না? থিটা। না কিউ স্যার না, কিউ থিটা হবে না? ইউ তো সার্বিক স্থানাঙ্ক, এটা তো জেনারেল সেন্স, জেনারেল ফর্ম, কিন্তু এখানকার স্থানাঙ্ক কত আমাদের? থিটা না? ও আচ্ছা স্যার, থিটা, জি স্যার। থিটা। তাহলে কিউ এর উপর যদি মাথার উপর যদি একটা ফুটা হয়, তাহলে থিটার মাথার উপর একটা ফুটা হবে না? জি ঠিক স্যার। আছে, এই যে এটা আমরা লিখে জি রাখলাম, স্যার। এটা আমরা ব্যবহার করব একটু পরে। আচ্ছা এটা গেল। তাহলে দেখো এটা আমরা পি আই এর জায়গায় পি থেটা লিখলাম, আর কিউ এর যা কিউ ডটের জায়গা থেটা ডট লিখলাম। তাহলে হয়ে গেল আমাদের এই রাশিটা। মাইনাস এল মানে কত লিখবো? এল মানে কত লেখা যায়? এল মানে এই যে আমরা বের করে রাখছি, তাহলে লিখে ফেলো ওটা। হাফ আই, হাফ আই থিটা ডট স্কোয়ার মাইনাস এম জি এল কোসাইন অফ থিটা। এই যেটা, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান এল আমরা লিখে রাখছি। তাহলে এখান থেকে দেখো কি হয়। এখন আই থিটা স্কোয়ার, এখন পি আই থিটা আই, এই কাজটা আমাদের এখন করতে হবে। পি থিটা কত আর থিটা ডট কত, বুঝছো? এটা আমাদের এখন একটু বের করতে জি হবে। স্যার। তাহলে আমরা সাইডে বের করি, কিভাবে বের করা যায়। তাহলে এখানে দেখো পি থিটা সমান ডেল এল, ওই যে ল্যাগ্রাঞ্জিয়ান থেকে আমরা জানি পি থিটা ডেল এল বাই ডেল থিটা ডট, এলটা কত? এলটা হচ্ছে এই যে আই থিটা ডট। তাহলে দেখো এল কে, ল্যাগ্রাঞ্জিয়ানকে থিটা ডটের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এই ইকুয়েশনকে থিটা ডটের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা তো কত হয়ে যাবে? এম জি এল কস থিটা কত? 0 না? এটা থাকবে। তাহলে এখানে কত হয়? হাফ আই ইন্টু থিটা ডট স্কোয়ার আছে, থিটা ডট স্কোয়ারকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত হয়? 2 থিটা ডট, ঠিক আছে কিনা? ডিফারেন্সিয়েট করো, প্লাস এর ভিতরে কি থিটা ডট আছে? নাই, তার মানে কত হবে ওটা? 0। তাহলে এখানে 2 2 কেটে গেল। তাহলে আমাদের ফাইনালি এখানে থাকলো আই থিটা ডট, দিস ইজ পি থিটা ইকুয়াল টু হচ্ছে আই থিটা ডট। এটা পেলাম, এই মানটা আমরা এখানে বসিয়ে দেই। বসিয়ে দিলে পাওয়া যাবে আমাদের আই থিটা ডট, আর ওই যে আর এক থিটা ডট আছে, তাহলে এই দুটা মিলে কি হবে? স্কোয়ার হয়ে যাবে না? স্কোয়ার জি হয়ে গেল। স্যার। তারপরে এটা বসাও, মাইনাস হাফ আই থিটা ডট স্কোয়ার মাইনাস এম জি এল কোসাইন অফ থিটা। তাহলে এখান থেকে দেখো এইটা এটা একই রাশি, এটা থেকে এটা বাদ দাও, এটা থেকে এটা বাদ দাও, তাহলে কত থাকে? হাফ আই থিটা ডট স্কোয়ার মাইনাস এম জি এল কস থিটা।
ইকুয়াল টু হাফ আই থিটা ডট সমান কত? হাফ আই ওই থিটা ডটকে আমরা বসায় ফেলতে পারি। থিটা ডট মানে কত এখান থেকে? এই যে থিটা ডট, এখান থেকে থিটা ডট মানে পি থিটা বাই আই, বা এখান থেকে থিটা ডট ইকুয়াল টু আমরা লিখতে পারি পি থিটা ডিভাইডেড বাই আই। তাহলে এখান থেকে থিটা ডট মানে পি থিটা স্কোয়ার ডিভাইডেড বাই আই স্কোয়ার মাইনাস এম জি এল কস থিটা। ঠিক আছে? জি স্যার। তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে দেখো, এখান থেকে আমরা পাচ্ছি এটা আই আর আই কেটে যাবে না, একটা কেটে গেলে পি থিটা স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস আই মাইনাস এটাই থাকবে এমজেল কস থিটা, এমজেল কস থিটা। এটা মানে কি? এটাই তো হ্যামিল্টনিয়ান এইচ, উপরে যে এইচ, এটাই হচ্ছে আমাদের হ্যামিল্টনিয়ান এইচ পাওয়া গেল। সুতরাং এটা পাওয়া গেল পি থিটা স্কোয়ার বাই টুয়াইস আই। কৌণিক গতির ক্ষেত্রে এটাকে আমরা কি লিখতে পারি? আমরা রৈখিক গতির ক্ষেত্রে টি সমান জানি হাফ এম ভি স্কোয়ার, বা হাফ এম এম ভি, ভি স্কোয়ার আর তার মানে পি স্কোয়ার বাই টু এম আই লেখা ওমেগা যায়, স্কোয়ার। জি তাই না? স্যার। এটা হচ্ছে কার জন্য? রৈখিক গতির জন্য। কিন্তু যদি রৈখিক কৌণিক গতির গতির জন্য জন্য কৌণিক গতির জন্য লিখে কি লিখবো বলো তো? পি, এখন পি এর জায়গায় পি আই থিটা আছে, আর এম এর জায়গায় কি হবে? কৌণিক গতির ক্ষেত্রে এম এর জায়গায় কি হয়? আই হয় না? জি স্যার। ঘূর্ণন গতি আর রৈখিক গতির সম্পর্কটা এটা হচ্ছে, ঘূর্ণন গতিতে সরি রৈখিক গতিতে ভর যে ভূমিকা পালন করে, কৌণিক গতিতে জড়তার ভ্রামক সেই ভূমিকা পালন করে। ঠিক আছে? এই জন্য এখানে এম ব্যবহার করছে। তাহলে পি স্কোয়ার পি থিটা স্কোয়ার ডিভাইড বাই টু এম অরিজিনালি কৌণিক গতি, এটা তো আমরা কৌণিক গতি ধরে নিয়েছি। কৌণিক গতির জন্য টি, দ্যাট ইজ, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আর এটা তো ভি প্রথমেই আমরা লিখছি, ভি না, প্লাস ভি, কারণ মাইনাস মানে হচ্ছে ভি। এটা আমরা প্রথমে বের করে রাখছি, দেখো এই যে মাইনাস না, এটা মানে হচ্ছে বি, এটা বসাই দিলাম। তাহলে আমাদের ফাইনালি আমরা কি পেলাম? আমরা যা পেলাম ঠিকই পেলাম, যে হ্যামিল্টনিয়ানটা হচ্ছে ওই সিস্টেমের টোটাল এনার্জি নির্দেশ করে, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি, সিস্টেমটার কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির যোগফলই হচ্ছে ওই সিস্টেমের হ্যামিল্টনিয়ান বা মোট শক্তি নির্দেশ করে। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা এইচ জি এর মান স্যার। এটা পেয়ে গেলাম। এখন আমাদের মূল বিষয়টা কি করতে হবে? মূল জিনিসটা কি? হ্যামিল্টনিয়ান তো আমরা বের করলাম এখানে, বের করার পরে এখন হ্যামিল্টনের গতির সমীকরণগুলো আমরা লিখছি না? ও এটা তো আমরা হ্যামিল্টনিয়ান, এটা হ্যামিল্টনের ইকুয়েশন অফ মোশন না, এটা হ্যামিল্টনিয়ান, এটা এটা কারে ঠিক করে লেখো, হ্যামিল্টনিয়ান। এটা হ্যামিল্টনিয়ান বাই করছি, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন এখন বের করব। এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান, বুঝছো? হ্যামিল্টনিয়ান আমাদের লাগবে যে ইকুয়েশনে, হ্যামিল্টনিয়ান এইচ সমান এইটা। এখন আমরা হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশনটা বের করব। তাহলে হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন, তাহলে হ্যামিল্টনের গতির সমীকরণ, গতির সমীকরণ, সমীকরণগুলো কি কি আছে? থিটা ডট ইকুয়াল টু আছে ডেল এইচ ডেল পি। এটা হ্যামিল্টনের গতির সমীকরণ মুখস্থ করে ফেলতে হবে। এখানকার যে কোঅর্ডিনেট হবে, এই কোঅর্ডিনেট সাপেক্ষে এইভাবে লেখা যাবে পি থিটা। আর পি ডট থিটা এটার মান। পি ডট, হ্যাঁ আরেকটা হচ্ছে পি ডট হবে, আরেকটা হচ্ছে পি ডট। তাহলে থিটা ডটের তো আমরা আগে বের করে নিই, বুঝছো? আর একটা হবে হচ্ছে তোমার জি কত, স্যার। পি থিটা ডট ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডেল এইচ ডেল থিটা। হুম,
তাহলে এখন তো এইচ এর মান আমাদের বের করাই আছে, এই যে এখন ডিফারেন্সিয়েট করো পি থিটার সাপেক্ষে, কত হয়? 2 p থিটা, 2 কেটে গেল, পি থিটা ডিভাইডেড বাই আই, ঠিক আছে কিনা? তাই না? জি স্যার। আর এখানে কত হয় এম থিটার সাপেক্ষে? এখানে হবে এম জি, হ্যাঁ। কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন থিটা, সাইন থিটা, মাইনাস জি মাইনাসে প্লাস, স্যার। তাহলে এমজিএল সাইন তাহলে থিটা। প্লাস হবে এম জি এল এমজিএল সাইন থিটা। সাইন থিটা, হ্যাঁ, এটা হয়ে গেল। তাহলে এখানে আমরা এই দুটো সমীকরণ পেলাম। এখন এখান থেকে আমাদের এই যে সমীকরণ নাম্বার গুলো দিয়ে দিই, সমীকরণ নাম্বার আগে ছিল কত পর্যন্ত? 3, 3, এটাকে 4 দিই, 4, এটা আমাদের লাগবে তো। এটা 5, আর এটা হচ্ছে আমাদের 6, এই দুটো লাগবে। তাহলে এখন আমরা আহ স্যার 4 নাম্বার আর 5 নাম্বার হবে না, সমীকরণ গুলা 3 পর্যন্ত করা হয়েছে। না, ও এই যে, ও আচ্ছা এটা আমরা 4 দিলাম, এটা 5 দিলাম, এটা 6 দিলাম, বুঝছো? আচ্ছা। সমীকরণ নাম্বার তোমার জি ইচ্ছা স্যার। মতো দিতে পারবা, যেখানে যেটা লাগবে সেখানে তুমি দিতে পারবা, সমস্যা নাই। তাহলে থিটাটা হচ্ছে তোমার পি বাই আই, তাহলে এখানে পি থিটা সমানে কত হচ্ছে দেখো তো এখান থেকে। পি থিটা সমান হচ্ছে উম স্যার আমাদের বের হচ্ছে করলে, আই থিটা, হুম, আই থিটা হয় তো। আই থিটা, পি থিটা মানে হচ্ছে আই থিটা ডট না, হ্যাঁ। পি থিটা মানে হচ্ছে আই থিটা ডট। হ্যাঁ, ঠিক আছে, আমাদের পি থিটা ডটটা বের করা লাগবে। তাহলে পি থিটা ডট কত হয়? পি থিটা ডট এখান থেকে কত হয়? স্যার পি থিটা ডট তো আমরা বের করেছি 6 নাম্বার সমীকরণে। হুম, হুম, আচ্ছা দাঁড়াও, পি থিটা ডট তো আই থিটা ডট, পি থিটা ডট মানে হচ্ছে সমস্যা হয়ে গেল। থিটা ডট মানে হচ্ছে পি থিটা বাই আই, ঠিক আছে। আর পি থিটা ডট মানে হচ্ছে, পি থিটা ডট মানে এখান থেকে আমরা পেলাম, পি থিটা ডট মানে আমরা পেলাম হচ্ছে এমজিএল সাইন থিটা, তাই না? জি স্যার। এমজিএল সাইন থিটা, আচ্ছা। পি থিটা ডট সাইন থিটা মানে হচ্ছে মাইনাস এমজিএল সাইন থিটা, থিটা ডট মানে কই, ডিএস বাই ডি থিটা মানে মাইনাস এমজিএল প্লাস এমজিএল সাইন থিটা। এইখানে একটা ভেজাল হচ্ছে কি জানি, দাঁড়াও, এটা কাটে নিয়ে আগে।
হুম, এটা হচ্ছে থিটা ডট মানে কি? থিটা ডট মানে হচ্ছে কৌণিক বেগ, তাই না? থিটা ডট মানে কৌণিক বেগ। আর আমাদের বের করা লাগবে ত্বরণ, তার মানে ডবল ডট। তার মানে থিটা আই থিটা ডবল ডট যদি আমরা করি, তাহলে পি থিটার উপর কি বসে? একটা ডট বসে না? ডট। জি স্যার। এবার এসে দেখো, মানে ত্বরণ বের করা লাগবে আমাদের। ভরবেগের পরিবর্তনের হার মানে বল, তাহলে ভরবেগের তর পরিবর্তনের হার মানে বল। হ্যাঁ। আর বল মানে টর্ক, সেই ক্ষেত্রে এই পি থিটা ডট টর্ক, ভরবেগের পরিবর্তনের হার। টর্ক মানে টাউ ইকুয়াল টু আই আলফা না? আই আলফা মানে হচ্ছে ত্বরণ, ত্বরণ মানে যে থিটা ডবল ডট, এটা হলো। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে আই থিটা ডবল ডট ইকুয়াল টু পি থিটা ডট মানে কত? পি থিটা ডট মানে হচ্ছে আমাদের MGL sin থিটা। এম জি এল সাইন থিটা, তাই হয় না? এই তো এখন জি স্যার। তাহলে দেখো, এখন এখন ঘটনা হচ্ছে যে আমরা যদি থিটা ডট আলাদা করে রাখতে চাই, কারণ এটা ত্বরণ, এটা আলাদা করে রাখতে চাই, তাহলে এখানে মাইনাস, এটা এদিকে নিয়ে আসলে আসে মাইনাস এম জি এল সাইন থিটা ডিভাইডেড বাই আই, আই আসবে, আই, এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এটা হচ্ছে আমাদের গতির সমীকরণ হলো, বুঝছো? এটা হচ্ছে জি স্যার। গতির সমীকরণ হলো। এটা হচ্ছে যৌগিক দোলকের জন্য জন্য গতির সমীকরণ। কার সাহায্যে? হ্যামিল্টনের গতির সমীকরণের সাহায্যে আমরা যৌগিক দোলকের গতির সমীকরণ বের করলাম। যে এইখানে একটা ভেজাল আছে, বুঝছো? এই যে এইখানে তোমার আমাদের ত্বরণটা আনতে হবে, কারণ আমরা জানি হচ্ছে এফ ইকুয়াল টু কত, এম এ না? গতির সমীকরণে জি স্যার। এফ মানে ঘূর্ণন গতির ক্ষেত্রে টাউ, এম এ, এ মানে কি? ত্বরণ। ঘূর্ণন গতির জন্য ওটা হবে হচ্ছে কৌণিক ত্বরণ, আর কৌণিক ত্বরণ মানে থিটাকে কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? 2 বার। 2 বার। এই যে 2 বার ডিফারেন্সিয়েট করলে তাহলে এখানে এরকম হয়, এখানেই হচ্ছে সমস্যাটা হয়। জি স্যার, বুঝেছি। তাহলে এটা এটা গেল আমাদের গতির সমীকরণ। তো এখানে আমাদের মোটামুটি সিস্টেমটা বুঝতে হবে যে কিভাবে আমরা কাজগুলো করতেছি। তাহলে যে কোনো ধরনের যদি সিস্টেম দেওয়া থাকে, আমাদের হ্যামিল্টনের গতির সমীকরণ ইউজ করতে বলে, সেই ক্ষেত্রে আমাদের পোটেনশিয়াল এনার্জি আর হচ্ছে কাইনেটিক এনার্জি বের করতে হবে, বের করে ল্যাগ্রাঞ্জিয়ানটা বের করতে হবে, হ্যামিল্টনিয়ানটা বের করতে হবে, বুঝছো? বের করে নিয়ে জি স্যার। তারপরে আমরা হ্যামিল্টনের গতির সমীকরণের মধ্যে ওই মানগুলো বসিয়ে দেব। আর একটা আছে, আর একটা একটু করি, সেটা হচ্ছে তোমার রৈখিক সন্দিত স্পন্দক। রৈখিক সন্দিত স্পন্দক, রৈখিক সন্দিত স্পন্দক, তার মানে আমরা যেটা এটাকে বলি হচ্ছে লিনিয়ার হারমোনিক অসিলেটর, বুঝছো? লিনিয়ার, রৈখিক কিন্তু ওয়ান ডাইমেনশনাল, লিনিয়ার হারমোনিক অসিলেটর। এর ক্ষেত্রে যদি আমরা হ্যামিল্টনের গতির সমীকরণটা বের করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে এখানে ল্যাগ্রাঞ্জিয়ানটা বের করি। রৈখিক সন্দিত স্পন্দকের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জিয়ানটা কত হবে? ল্যাগ্রাঞ্জিয়ানটা হচ্ছে আমরা জানি টি মাইনাস ভি। তাহলে জি। টি মাইনাস ভি মানে কত? আর রৈখিক সন্দিত স্পন্দকের জন্য আমাদের টি মানে কত? হাফ এম ভি স্কোয়ার, তাই না? জি স্যার। তাহলে হাফ এম জি স্যার। ভি স্কোয়ার মানে কত? ভি মানে হচ্ছে আমাদের কোঅর্ডিনেট যদি এক্স ধরি, তাহলে ভি হবে হচ্ছে আমাদের এক্স ডট, তাই হচ্ছে না? তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে হাফ এম জি এক্স স্যার। ডট স্কোয়ার মাইনাস পোটেনশিয়াল কত? পোটেনশিয়াল মানে ওই যে স্প্রিং কনস্ট্যান্ট,
স্থিতিশক্তি মনে নাই? হাফ, জি স্যার হাফ। হ্যাঁ, ওটা যে স্প্রিং, স্প্রিং এইভাবে যদি টান দিই আমি, তাহলে এখানে কি হবে? একটা প্রত্যয়নী বল কাজ করবে না, এফ, এফ কে। জি তাহলে স্যার। এফ ইকুয়াল টু কত হয়? মাইনাস এস সমানুপাতিক মাইনাস এক্স, এক্স পরিমাণ যদি স্মরণ হয় তাহলে হচ্ছে এফ সমানুপাতিক এক্স মাইনাস এক্স স্কোয়ার। এফ কে। তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা পোটেনশিয়াল এনার্জি বের করি, তাহলে আমাদের পোটেনশিয়াল এনার্জি কিন্তু এখান থেকে হয় হচ্ছে কত? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখানে আমাদের পোটেনশিয়ালটা মাইনাস আমরা হবে না বসাই দিলাম স্যার? হাফ কে এক্স স্কোয়ার। হ্যাঁ বলো। স্যার বলতেছি হচ্ছে মাইনাস হবে, হ্যাঁ, প্লাসই হবে। স্প্রিং এর ক্ষেত্রে হচ্ছে টেনের দিলে মাইনাস হয় না, পেছনের দিকে যখন সরে আসে। তোমার স্প্রিং বল যখন কাজ করে রৈখিক সন্ধিত স্পন্দক, স্প্রিং এর জন্য, স্থিতিস্থাপক বলের জন্য, এটা হচ্ছে তোমার এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স কেন হলো? হলো যে এখানে সাম্যাবস্থায় ছিল, আমি বল এক্স হচ্ছে এই বরাবর, কিন্তু আমাদের এফ কে কাজ জি স্যার। করতেছে এই বরাবর, তাহলে বিপরীতমুখী হওয়ার জন্য মাইনাস হলো এখানে, এফ সমানুপাতিক জি মাইনাস স্যার। এক্স, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। কিন্তু যখন পোটেনশিয়াল এনার্জি তুমি কাজটা পরিমাপ করতে যাও, তখন কিন্তু পজিটিভ আসবে, কারণ এনার্জি অলওয়েজ পজিটিভ হয়। ও জি স্যার, এবার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এই যে মাইনাস আছে, ভি এর মান জাস্ট বসাই দিলাম পোটেনশিয়াল এনার্জিটা। এই পোটেনশিয়াল এনার্জিকেই তো আমরা ভি তে লিখছি, তাই না? আচ্ছা, এটা জি হলো। স্যার। তাহলে এখন আমাদের দেখো, আমাদের এইচ ল্যাগ্রাঞ্জিয়ানটা আমাদের বের করলাম। এখন আমাদের এইচটা বের করতে হবে। এইচ সমান কত? এইচ, এইচ ইকুয়াল টু আমরা জানি টি প্লাস ভি। তাহলে টি প্লাস ভি মানে আমরা এম এক্স ডট স্কোয়ার না লিখে পি দিয়ে লিখি, কারণ পি দিয়েই তো আমাদের কাজগুলো করতে হয়। পি স্কোয়ার বাই টু এম লেখা যায়, প্লাস আমাদেরকে এক্স স্কোয়ার বাই টু, এটা লিখলাম, এটা আলাদা ফর্মে লিখলাম। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন গেল, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন গেল। তাহলে হ্যামিল্টনের গতির সমীকরণ কত হবে? তাহলে হ্যামিল্টন এর গতির সমীকরণ, কি হবে? এটা হবে হচ্ছে পি ডট, এটা ইকুয়াল টু মাইনাস ডেল এক্স, কোঅর্ডিনেট হচ্ছে এক্স ধরছি আমরা, ডেল এক্স। তাহলে এটা কত হচ্ছে? এইচ কে ডিফারেন্সিয়েট করো, তাহলে কত হবে? এইচ কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে এটা বাদ যাবে, এটা থাকবে, এটাকে টু, টু কেটে গেল, কে, কে মাইনাস কে এক্স থাকলো। এটা 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা, আর এবং আরেকটা থাকবে, গতি সমীকরণ যেহেতু দুইটা হ্যামিল্টনের, তাহলে সেটা হবে তোমাদের হচ্ছে এক্স ডট ইকুয়াল টু ডেল এইচ ডেল পি, তাই না? আচ্ছা, এটা হলো। জি তাহলে স্যার। এইচ কে পি এর সাপেক্ষে এবার ডিফারেন্সিয়েট করো, তাহলে এইটা হবে টু, টু কেটে গেল, পি, তাহলে এখানে থাকবে হচ্ছে পি বাই এম, পি ডিভাইডেড বাই এম থাকলো, তাই থাকলো না? তাহলে এখান থেকে আমরা পেলাম, সুতরাং এক্স ডাবল ডট সমান কত হবে? ওই যে ত্বরণ বের করতে হবে এখান থেকে, তাহলে পি এর উপরে একটা ডট হবে ভরবেগের তাহলে উপরে, পি ডট এম। হ্যাঁ, ডিভাইডেড বাই এম, এটা হয়ে গেল। তাহলে এটা আমরা পেলাম, এটা হচ্ছে আমাদের কত নম্বর ইকুয়েশন গেল? 4 নম্বর ইকুয়েশন গেল। তো এখন আমাদের এক্স ডবল ডট মানে কত? পি বাই টু এম, পি ডট বাই টু এম। এখন পি ডট, ও এখান থেকেই তো আমরা বের করি, আর ইকুয়েশন নাম্বার দেওয়া দরকার ছিল না। এটা হলো এই, তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো হচ্ছে আচ্ছা, পি ডট মানে কত? এটা আমাদের বের করে রাখতে হতো, বের করে নিত। পি ডটটা কত এটা আমাদের এখন বের করতে হবে। পি ডট, তাহলে পি ডট স্যার পি ডট তো বের করা হয়েছে 3 নম্বরে, মাইনাস কে এক্স। বের করছি নাকি? জি স্যার, 3 নম্বর সমীকরণে। ও, এখানে তো বের করা হয়েছে মাইনাস কে এক্স,
তাহলে পি ডটের মান মাইনাস কে এক্স যদি বসাই দেই, ও তাহলে তো হয়ে গেল, তাহলে তো টেনশনই নাই। পি ডট মাইনাস কে এক্স ডিভাইডেড বাই এম, তাই হচ্ছে না? তাহলে এখান থেকে কত হচ্ছে, জি স্যার। বজ্রগুণ করো, এম এক্স ডবল ডট ডবল ডট এদিকে আনলে হবে হচ্ছে প্লাস কে এক্স, এটা ইকুয়াল টু কত হচ্ছে 0, তাই না? তো এটা তো জি সমীকরণ হয়ে গেল। স্যার। যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বুঝছো? সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য ওই যে আমরা পড়ছি না, মনে আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেমন? ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স, মনে নাই? জি সিম্পল স্যার। হারমোনিক অসিলেশনের সমীকরণ, সরলসন্ধিত গতির সমীকরণ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, এটা মানেই তো হচ্ছে কি ডবল ডিফারেন্সিয়েট, মানে এক্স ডবল ডট প্লাস ওমেগা স্কয়ার এক্স। আর ওমেগা মানে কত? ওমেগা মানে রুট ওভার কে বাই এম না? এই দেখো এখানে বসায় দাও, এটাই জি চলে স্যার। আসবে, সেম জিনিস। এটাই হচ্ছে আমাদের তার সমীকরণ। এটা কি করলাম আমরা? এটা রৈখিক সন্ধিত স্পন্দক। সন্তুষ্ট স্পন্দকের, তার মানে সিম্পল হারমোনিক অসিলেটরের গতির সমীকরণ, এটাই নির্ণেয় নির্ণেয় সমীকরণ। স্যার এটা সহজ আগেরটার হ্যাঁ, থেকে। আগেরটা থেকে সহজ, মানে আগেরটা একটু ইয়ে ছিল, কারণ ওখানে ওই যে তোমার ইগুলো বারবার করে বের করে নিতে হচ্ছে, এখানে যে যে ঘূর্ণন গতি না, ঘূর্ণন গতির জন্য তোমাকে একটু বের করে আলাদা একটু কাজ করা লাগতেছে এখানে, বুঝছো? সরাসরি হচ্ছে না, কোঅর্ডিনেট গুলো একটু আলাদা হয়ে যাচ্ছে। স্যার। আর এখানে তো তা নাই, এখানে কোঅর্ডিনেট গুলো সরাসরি বসাই দিচ্ছি আমরা। সিম্পল, তার মানে দেখা যাচ্ছে রৈখিক সন্ধিত স্পন্দক আর সরল সন্ধিত গতির সমীকরণ, ব্যবকলন সমীকরণ একই, বুঝছো? জি স্যার। তো এইভাবে হ্যামিল্টনের গতির সমীকরণের ব্যবহারগুলো আমাদের করা লাগবে। প্রসেসটা মেনটেন করবা একটু ভালোভাবে, দুই একবার করলে ইয়ে হয়ে যাবে। অটুট মেশিন আমরা করছি, আরো অনেক কিছু আছে, অত আমাদের প্রয়োজন নাই। যে যে কয়েকটা করালাম এই কয়েকটা মোটামুটি করলেই এনাফ, দেখবে এর ভিতরেই মোট কোশ্চেন গুলো থাকে। যে যোগ সরল সন্ধিত, না সরল দোল গতি, সরল দোলকের ক্ষেত্রে হ্যামিল্টনের সমীকরণের প্রয়োগ, তারপরে যৌগিক দোলকের জন্য আজকে যে একটু আগে যেটা করলাম, তারপরে তোমার ওই যে অটুট মেশিন, অটুট মেশিনটাও বেশ ইম্পর্টেন্ট, অটুট মেশিন আর সিম্পল হারমোনিক অসিলেটর। আর বিভিন্ন ধরনের কোঅর্ডিনেট সিস্টেমে তোমার এই সমীকরণগুলোর চেহারা কেমন হবে ওগুলো একটু জেনে রাখতে হবে, বুঝছো? জি স্যার। তো এই চ্যাপ্টারে যেগুলো আমরা করলাম, আর এগুলোই করতে হবে, এটা খুব বেশি কিছু নাই তেমন। আর কোশ্চেন গুলো দেখবা, কোশ্চেন গুলো দেখবা বইয়ের। তোমাদের এর আগে কোশ্চেন পরীক্ষা হয়েছে কত সালে? 2019 না? না কত, 2018? জি স্যার। 19 20 তো হুম হয়নি। হুম হুম হুম। ওই যে কয়েক সালের কোশ্চেন নিয়ে দেখবা, দেখবা যে ওই তোমার খুব বেশি কোশ্চেন পড়তে হয় না, আগের বার যা আসে পরের বার তার অন্যটা আসে, ওই অল্টারনেট করে আসে। এই যে এখানে আমার কাছে একটা কোশ্চেন আছে, এটা হচ্ছে 2016 সালের। তো এখানে দেখো আমরা যে চ্যাপ্টারে যেগুলো পড়লাম এর ভিতর থেকে এই যে হ্যামিল্টনের গতি সমীকরণের প্রতিপাদন চাইছে, এইচ ইকুয়াল টু সামেশন অফ কিউ আই পি আই মাইনাস এল, এটা আমরা এটা দিয়েই তো আমরা কাজ করলাম না? জি স্যার। হ্যামিল্টনের এটা এটা আমরা প্রথমের দিকে শিখছিলাম স্যার। হ্যাঁ, এটার প্রতিপাদন আসছে, দেখো এই যে প্রতিপাদন আসছে,
তারপরে হ্যামিল্টনীয় রূপায়নের সুবিধাগুলো কি এটা চাইছে। ওখানে 10/7, এখানে 10 মার্ক চলে আসে। এখানে এই যে যৌগিক দোলকের জন্য সংরক্ষণশীল ব্যবস্থার জন্য হ্যামিল্টনের পরিবর্তনশীল নীতি বর্ণনা করো এবং তা থেকে ল্যাগ্রাঞ্জের সমীকরণ নির্ণয় করো। এটা আমরা করছি কিন্তু প্রথম দিকে। হ্যামিল্টনের পরিবর্তনশীল নীতি বর্ণনা করো, তা থেকে ল্যাগ্রাঞ্জের সমীকরণ নির্ণয় করছি। হ্যামিল্টনের পরিবর্তন নীতির গুরুত্ব আলোচনা করো। আর তোমাদের শরীফ স্যার যে আর বাদ বাকি করাচ্ছে ওটা কত দূর? প্রথম এক চ্যাপ্টার কি হয়েছে? না স্যার, এখনো এক চ্যাপ্টার হয়নি। হুম, আচ্ছা উনি করুক, আমি এই চ্যাপ্টার এই পর্যন্তই। এখন পরের দিনে আমি পরের ইয়েতে যাব। পরের চ্যাপ্টার আছে সম্ভবত ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন বা আইনানুগ রূপান্তর আছে, বুঝছো? ওই চ্যাপ্টার ধরবো জি পরের দিন। স্যার। তো এই পর্যন্ত মোটামুটি তোমরা যে একটু পড়ে ফেলো, কারণ এটা ওই ক্লাসিক্যাল মেকানিক্স একটু ভিন্ন ধরনের, যার জন্য প্র্যাকটিস না করলে একটু সমস্যা হয়ে যায়। তো ঠিক আছে, এ পর্যন্তই থাক আজকে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।